ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যে বন্দী দেশের শ্রমবাজার চাহিদার পরও ভিসা জটিলতায় নেওয়া যাচ্ছে না ইউরোপের সুযোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ, আশ্বাসে আটকে উদ্যোগ। গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। অভিজাত এলাকার বাসা বাড়িতেও মিলছে এডিসের লার্ভা। সিটি কর্পোরেশনের তৎপরতা আর দাবদাহের প্রভাবে গতবারের চেয়ে কমেছে ডেঙ্গুর প্রকোপ। সচেতন না হলে হিতে বিপরীতের শঙ্কা। পদ্মা সেতু চালু 2 বছরে বদলে গেছে দক্ষিণের অর্থনীতি। প্রত্যাশা অনুযায়ী গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। প্রশস্ত সড়ক ও গ্যাসের অভাবী কারণ, দায়ী উদ্যোক্তাদের। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। সৌদি কেন্দ্রিক মধ্যপ্রাচ্যেই ঘুরপাক খাচ্ছে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার। 1 দশকের বেশি সময়ে তৈরি হয়নি নতুন কোনো বাজার। উল্টো দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় চাহিদা থাকা সত্ত্বেও হাতছাড়া হচ্ছে সার্বিয়া, মাল্টা, রোমানিয়া, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ। এমন অভিযোগ বায়রা মহাসচিবের। এই অবস্থায় শ্রম কূটনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, ধীরগতিতে হলেও কাজ চলছে। মার্জিয়া মুমুর রিপোর্ট। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বাংলাদেশ থেকে 2022 সাল নাগাদ সর্বনিম্ন $400 থেকে $1200 বেতনে 1,500 দক্ষ কর্মী নেওয়ার কথা ছিল। প্রথম দফায় 2020 সালে চার্টার্ড ফ্লাইটে করে 239 জন কর্মী পাঠানো হয় দেশটিতে। কিন্তু দেখা যায় সেই সব কর্মী সংশ্লিষ্ট কাজে যথেষ্ট দক্ষ নন। এরপর বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেয়নি দেশটি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি অনুযায়ী 2017 সালে মাল্টার শ্রমবাজার চালু হয়। 2021 সালে প্রায় 20,000 দক্ষ কর্মীর মাল্টায় কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। তবে বাংলাদেশে দেশটির কোনো কনসুলেট কিংবা দূতাবাস না থাকায় ভিসার জন্য কর্মীদের যেতে হয় নয়াদিল্লিতে। একই অবস্থা পোল্যান্ড, সার্বিয়া, রোমানিয়া, কসোভো, বসনিয়ার ক্ষেত্রে। কৃষি অবকাঠামো নির্মাণ, বিভিন্ন সেবা খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা তৈরি হলেও দক্ষ কর্মীর অভাব আর ভিসা জটিলতায় সময় মতো কর্মীর যোগান দেয়া সম্ভব হচ্ছে না। অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ, ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যের বৃত্তেই বন্দী নীতি নির্ধারকরা। প্রযুক্তির সাথে আমাদের যে জনশক্তি, দক্ষ জনশক্তি তৈরি করার, এটা একটা ভীষণ নেওয়া, মানে এটা এখন আমরা করতে পারিনি। ইউরোপ মার্কেটে যদি আমি একটা কর্মী পাঠাই, আমি মধ্যপ্রাচ্যে যদি 50টা কর্মী পাঠাই, একই মানে সমান সুযোগ ওরা পাচ্ছে। কনসুলেট অফিস নাই, আমাকে ভারতে গিয়ে ভিসা সংগ্রহ করতে হয়। ভারতের ভিসা পেতেই তো আমাদের কষ্ট হচ্ছে। দুর্বল শ্রম কূটনীতিকে অশনি সংকেত আখ্যা দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সম্ভাবনাময় বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত। তারা আমাদের কাছ থেকে মানুষ চাচ্ছেন, কিন্তু তারা সেভাবে কিন্তু আর নিতে পারছেন না। খুবই একটু অ্যাক্টিভ পলিসি নেওয়া দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, ধীর গতিতে হলেও ইউরোপের বাজার ধরতে কাজ চলছে। ইউরোপের মার্কেট আমরা আরও গতিবেগ বৃদ্ধি হবে, আরও মানুষ বেশি করে যাবে, ধীরে ধীরে আগ বাড়তে হবে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, 1976 সাল থেকে এ পর্যন্ত যেসব কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে তার 91% গেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 7টি দেশে। অদক্ষ কর্মী আর মধ্যপ্রাচ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শ্রমবাজারের যেন এটাই বাস্তবতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতির ভিত মজবুত যাদের অর্থে জাতীয় বাজেটে নেই তাদের কোনো সুবিধা। ব্যাংকগুলোও দিচ্ছে না বাড়তি প্রণোদনা। এতে প্রাপ্তির খাতায় আসছে না কাঙ্ক্ষিত রেমিটেন্স। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে জোর দিতে হবে প্রবাসী আয়ে আর প্রণোদনা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বাংলাদেশ বৈশ্বিক বাজারে দক্ষ জনবলের অপার সম্ভাবনাময়। এদেশ থেকে প্রতি বছর 10 লক্ষাধিক শ্রমিক যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। 2022-23 অর্থ বছরে দক্ষ অদক্ষ শ্রমিক বিদেশে গেছেন 11,26,000 আর
চলতি অর্থ বছরে দাঁড়িয়েছে এর পরিমাণ 11,80,000-এ। সব মিলে বিশ্বের বুকে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 1,35,00,000, যারা প্রতি মাসেই গড়ে প্রায় $2 বিলিয়ন যোগান দিচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদে। দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত রাখতে যারা দ্বিতীয় সারির যোদ্ধা, তাদের জন্যই আসন্ন বাজেটে নেই কোনো আশার আলো। টেকসই অর্থনীতি গড়ে তুলতে ডলারের বিনিময় মূল্য 117 টাকা নির্ধারণ করায় মে মাসে রেমিটেন্স আসে $225 কোটি। তবে নতুন অর্থ বছরে এই প্রবণতা কিছুটা হলেও কমে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডিকে এড়িয়ে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে সরকারকে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি ও ব্যাংকগুলোকে আবারও এমন সুবিধা চালু করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি কিছুটা ইনসেন্টিভ দেওয়া যেত, তাহলে আসলে পুরো অর্থনীতির মধ্যেই কিন্তু এই বেনিফিটটা সার্কুলেট করতো। সরকারের দিক থেকে কিছুটা বাড়ানো, এখানে প্রণোদনা, একই সঙ্গে ব্যাংকগুলো সেই প্রণোদনার সাথে কিছু যুক্ত করলো। এইভাবে করে কিন্তু আসলে আমরা বিপুল পরিমাণে রেমিটেন্স দেশের ভিতরে নিয়ে আসতে পারি ফরমাল চ্যানেলে। দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সচেতন হওয়া ও ব্যাংকিং সুবিধা বাড়ানোর পক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলো। হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে দেশের কী ক্ষতি, আর ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠালে ওনার এবং রাষ্ট্রের কী উপকার হয়, সেই বিষয়ে যদি একটু মোটিভেট করা যায়। রেমিটেন্স বাড়ানোর জন্য ব্যাংকগুলো যদি কিছু সাবসিডি নিয়ে আসে রেমিটেন্স যোদ্ধাদের জন্য, তাহলে হয়তোবা রেমিটেন্স আরও বাড়বে। বৈদেশিক ঋণ কাঠামোকে এড়িয়ে ধারাবাহিক নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পারে আর্থিক সংকট কাটিয়ে দেশকে মজবুত অর্থনীতির ভিত গড়ে তুলতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকার বাসা বাড়িতে মিলছে লার্ভা, অথচ মেলে না মশক নিধনের অনুমতি। এসব এলাকায় কীটনাশক ছেটানোয় সিটি কর্পোরেশনের বড় চ্যালেঞ্জ। এদিকে দাবদাহের প্রভাব ও কর্তৃপক্ষের তৎপরতায় এবার ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলে জানান বিশেষজ্ঞরা। তবে এতে স্বস্তি না খুঁজে নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি সিটি কর্পোরেশনকে বছরব্যাপী অভিযানের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর গুলশান 2 35 নম্বর সড়ক ডিএনসিসির নিয়মিত মশক নিধন কর্মসূচিতে এই বাড়িতে অনুরোধ করেও মেলেনি লার্ভিসাইড ছেটানোর অনুমতি। পাশেই একটি নির্মাণাধীন ভবন, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিলল ভেতরে যাবার অনুমতি। সদর দরজা দিয়ে ঢুকতেই একটি গর্তে কিলবিল করছে লার্ভা। সচেতনতার বুলি আওড়ালেও এখনো ঘাটতি সেখানেই। এটা তো ভুল হয়ে গেছে, এরকম কোনো ভুল যেন না হয়, আমরা খুব সতর্ক থাকবো এই ব্যাপারে। ঢুকতে দেয় না, তারা দেয় না, পরিষ্কার আছে গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। একই অবস্থা দক্ষিণেও। সিটি কর্পোরেশন বলছে আগের চেয়ে কিছুটা সচেতন হলেও কিছু কিছু স্থাপনা কিংবা আবাসস্থলে নিয়মিতই মিলছে লার্ভা। তবে অভিজাত এসব এলাকায় বাড়িতে ঢুকে কীটনাশক ছেটানোই বড় চ্যালেঞ্জ। 10টা বাসার ভিতরে 5টা বাসায় যদি আমরা লার্ভা পাই, তাদেরকে আমরা সতর্ক করে থুয়ে আসলে, ওষুধ মেরে দিয়ে আসলে, তার পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। গুলশানে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে হাইরাইজ বিল্ডিংগুলো, যেগুলোতে আমরা ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ঢুকতে পারতেছি না। 2019 সালের ভয়াবহতা ছাপিয়ে গত বছর অর্থাৎ 23 সালে মারাত্মক রূপে ধরা দেয় ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় 3,21,000-এর, মৃতের সংখ্যা 1,700। চলতি মৌসুমের শুরুতে চোখ রাঙানি থাকলেও মে জুনে অনেকটাই স্বস্তির পরিসংখ্যান দিচ্ছে অধিদপ্তর। তথ্য বলছে গত বছর মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1,036 জন, জুনে 5,956 জন, সেই 2 মাসে মৃতের সংখ্যা ছিল 36। চলতি বছর শুরুতে শঙ্কা জাগালেও মে জুনে আক্রান্তের সংখ্যা 644 ও 666, আর মৃতের সংখ্যা এই 2 মাসে 17 জন। কীটতত্ত্ববিদরা বলছেন এবারে বর্ষার আগে অতিরিক্ত তাপদাহে ব্যাহত হয়েছে এডিসের স্বাভাবিক বংশবিস্তার। সচেতনতা বৃদ্ধি আর নগর কর্তৃপক্ষের দৌড়ঝাঁপেরও প্রভাব পড়েছে এই পরিসংখ্যানে। অনেকগুলো ফ্যাক্টরস এটার সাথে জড়িত, যার কারণে দেখা গেছে যে মসকিটো পপুলেশন ডেনসিটি বাড়ানোর জন্য যে ব্রিডিং সাইটটা দরকার, সেই ব্রিডিং সাইটের পরিমাণটা কমেছে। আর পরিমাণ যখন কমে যাবে তখন তো অবশ্যই অ্যাডাল্ট মসকিটোর পরিমাণটাও কমে যাবে। তবে জলবায়ুর পরিবর্তিত প্রভাবে এখনই স্বস্তির ঢেকুর না তুলে সারা বছর এডিস নিধন কার্যক্রম পরিচালনার পরামর্শ তাদের। এইটা আমাদের স্বস্তির কোনো বিষয় না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হলো। দক্ষিণের কৃষি, মৎস্য ও পরিবহন খাতে ব্যাপক পরিবর্তন এনেছে এই সেতু। যোগাযোগের মাইলফলকে ঘুরেছে অর্থনীতির চাকা। যদিও প্রত্যাশা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। কারণ হিসেবে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক প্রশস্ত না হওয়া, গ্যাস না থাকা এবং বিভিন্ন সরকারি দফতরের সমন্বয়হীনতাকে দুষছেন শিল্প উদ্যোক্তারা। সুজয় দাস ও সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট।
কৃষক আবুল হোসেন বরিশালের কাশীপুরে 150% জমিতে শাকসবজির চাষ করেন। 2 বছর আগেও তার সবজি ঢাকায় পাঠাতে 2 দিন লাগতো, পচে যেত কখনো কখনো। বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে হতো। তবে পদ্মা সেতু চালুর পর কমেছে সেই ভোগান্তি। আগে ওই লঞ্চে পাঠাইলেও 1 টাকার ভাড়া 3 টাকা, আর ওই গাড়িও পাওয়া যেত না। পদ্মা সেতু হওয়ানে মনে করেন আমরা দিনাদিন মাল কাঁচা সবজি ঢাকা পাঠিয়ে দিই উদ্দেশ্যে। পদ্মা সেতু আর আগে হইতে আমরা সবজিতে দাম কম পাইছি। পদ্মা সেতু হওয়ার পরে আমরা মোটামুটি একটা দাম পাইতে আছি। মৎস্য ব্যবস্থাপনাতেও এসেছে আমূল পরিবর্তন। দেশের বিভিন্ন প্রান্তে বরিশালের ইলিশ সহ নানা প্রজাতির তাজা মাছ এখন মাত্র 3 থেকে 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে রাজধানীতে। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগে পৌঁছে যাইতে লেট হইতো, এই জন্য আনা পড়ছে না। অল্প পয়সায় মাছ ঢাকা পাঠাইতে পারতেছি এবং আমরা লাভবান আছি। স্বপ্নের মতো মাত্র 3 ঘন্টায় বরিশাল থেকে ঢাকা পৌঁছানোয় মহাসড়কে বেড়েছে যাত্রী চাপ, যা আগে লাগতো 8 থেকে 12 ঘন্টা। 200 ছাড়িয়ে এখন প্রায় 1,500 বাস দাপিয়ে বেড়াচ্ছে এ পথে। গাড়ির চাকায় ঘুরছে অর্থনীতির গতিপথ, যদিও ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। 3.5 ঘন্টায় যাওয়া যায় ঢাকা। আগে ফেরির আমলে মনে করেন 8 ঘন্টা 12 ঘন্টাও লাগতো। গাড়ি দাঁড়িয়ে থাকতো, মনে করেন আমাদের অনেক ভোগান্তি হতো, অনেক সময় লাগতো। এখন সেই সময়টা লাগতেছে না। পদ্মা সেতু হওয়ার পরে এখন কিন্তু প্রচুর পরিমাণ যত নামকরা বাস যেগুলো আছে, যেগুলো ব্র্যান্ডেড, ওগুলো কিন্তু এখন এই বরিশালে ইন করেছে, এগুলো চলছে। আর পণ্যগতও কিন্তু ব্যাপক গাড়ি বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতুকে কাজে লাগাতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়তে গার্মেন্টস সহ প্রায় 3 শতাধিক প্রতিষ্ঠান জমি কিনে রেখেছে মহাসড়কের পাশে। যদিও পদ্মা সেতু চালুর 2 বছর পেরোলেও এখনো কাঙ্ক্ষিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিনিয়োগকারীরা বলছেন, ভোলার গ্যাস সংযোগ এখনো না দেয়া, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত লোন না পাওয়া, সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতায় বরিশাল বিমুখ ব্যবসায়ীরা। দক্ষিণ অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি এবং কোনো ধরনের মাঝারি শিল্প, বড় শিল্প কোনো কিছুই গড়ে ওঠেনি। প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতা, ব্যবসার যে প্রসার হওয়ার কথা ছিল সেই পরিমাণ এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সফলতা পাই নাই, কারণ আমাদের এখানে গ্যাস নাই। 2022 সালের 25শে জুন দুপুর 12টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সেতু খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকা সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার সড়ক ও রেল যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদ্মা সেতু চালু 2 বছরে বেড়েছে টোল আদায়, আর যানবাহন পারাপার ছাড়িয়েছে 1.25 কোটি। সবশেষ খবর জানাতে মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। স্বপ্নজয়ের দ্বিতীয় বছরেই কিন্তু নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রথম বছরের সুফলের পর দ্বিতীয় বছরের সুফল কিন্তু আরও বেড়েছে। এটি শুধু কিন্তু এখানকার যে রাজস্ব আদায় বেড়েছে তাই নয়, এখানকার আর্থসামাজিক পরিস্থিতি এবং যে সড়ক পথের পাশাপাশি যে রেলপথ, সেই সুফলও কিন্তু পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। একই সঙ্গে কিন্তু দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পাচ্ছে এবং এই পদ্মা সেতু প্রকল্পের আওতায় যে পদ্মা নদীর উপরে বড় টাওয়ার নির্মাণ করে যে হাই ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন তৈরি করেছে, যেটি মাধ্যমে পায়রা এবং রামপালের বিদ্যুৎ কিন্তু রাজধানীতে প্রবেশ করছে, এরকম সুফলের বিষয়গুলো চিন্তা করলে কিন্তু দেশের অর্থনীতির জন্য অনেক বড় এখন আশীর্বাদ কিন্তু পদ্মা সেতু। এবং দিনরাত যে এখানে যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু শুধু যাতায়াতের ক্ষেত্রে নয়, এখানকার আর্থসামাজিক অবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানায়ও অনেক রকম সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে। এবং যেখানে ফেরিঘাট দিয়ে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করে পার হতে হতো, সেখানে কিন্তু এই 8 থেকে 10 মিনিটের মধ্যে পদ্মা সেতু পার হতে পারছে। সেখানে যেমন উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করা যাচ্ছে এবং প্রয়োজনীয় যেসব পণ্য সেগুলো কিন্তু চাহিদা অনুযায়ী দ্রুত আসা যাওয়া করতে পারছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাচ্ছে দক্ষিণের মানুষ। একই সঙ্গে রাজধানীর মানুষও কিন্তু তার সেই সুফলের বাইরে নয়। এছাড়া যে এখানকার ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচলের ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বলছেন যে পদ্মা সেতুর যে
নতুন ট্রেন লাইন, এই ট্রেন লাইন যে দ্রুতগতি সেটা কিন্তু দেশের ট্রেন যোগাযোগে একটি বিশেষ উচ্চতায় আহরণ করতে যাচ্ছে এবং সেটি যে গেল বছরের 10 অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবার পরে থেকেই যে নভেম্বর থেকে চালু হয়েছে সেটি কিন্তু এখন অনবরত চলছে এবং একের পর এক কিন্তু আন্তনগর এবং কমিউটার ট্রেন যুক্ত হচ্ছে এবং এই কারণে কিন্তু এই সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগেও সুফল পাচ্ছে এবং শুধু সড়ক পথে কিন্তু 47 কোটি টাকার বেশি টোল আদায় হচ্ছে দ্বিতীয় বছরে এবং এই সুফল পর্যায়ক্রমে আরও বেশি বাড়বে বলে কিন্তু দায়িত্বশীলরা বলছেন। এই ছিল পদ্মা সেতুর দ্বিতীয় বছর পূর্তির সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতুতে। রাজধানীর লালমাটিয়ায় গ্যাস লিকেজের খবরে অনুসন্ধান চালায় তিতাস। গ্যাসের তীব্র গন্ধে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো লিকেজ খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় লালমাটিয়া বিবি মসজিদের সামনের রাস্তায় ম্যানহোলের নিচ থেকে তীব্র গ্যাস বের হতে থাকে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাৎক্ষণিক 999-এ কল দিলে ঘটনাস্থলে তিতাস ও ফায়ার সার্ভিস কর্মীরা আসেন। পরে মাটি খুঁড়ে সন্দেহজনক স্থানে পানি দিয়ে গ্যাসের তীব্রতা কমানোর চেষ্টা করেন তারা। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন অফিসার জানান, গ্যাসের তীব্রতা দেখে ধারণা করা হয় ভেতরে কোথাও আগুন লেগে থাকতে পারে, তাই পানি স্প্রে করে গ্যাসের তীব্রতা কমানো হয়েছে। গ্যাস পাইপলাইন লিকেজ হওয়ার পরে ওখানে যে কোনো সোর্স থেকে ইগনিশন হওয়ার কারণে সেখানে ফ্লেম হয়েছে, আগুন হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আগুনটা এখানে জ্বলেছে এবং আশেপাশে ম্যানহোলের ঢাকনা বেয়ে উপরে হিট রিলিজ হচ্ছে। মেন লাইন থেকে আশেপাশের বাসার যেসব লাইন গেছে আমরা একটা অ্যাজাম্পশন করে এখানে খুঁজতেছি যে আমাদের ওই বাসার যে লাইনগুলো গেছে, মানে সার্ভিস লাইন আমরা যেগুলো বলি, ডিস্ট্রিবিউশন লাইন থেকে সার্ভিস লাইন, এই সার্ভিস লাইনগুলোতে আপনার কানেক্টিং পয়েন্টে বা মেন লাইনে কোথাও লিকেজ থাকতে পারে, নট শিওর। 1.5 বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল ভাইপার সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা 23 জন মানুষ মারা গেছেন। বর্তমানে পদ্মা নদী সংলগ্ন এলাকাগুলোতে এই সাপের উপদ্রবে চরম আতঙ্কে আছেন সাধারণ মানুষ। রাসেল ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত 31 মে রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুরে মাঠে ধান কাটতে গিয়ে চোয়ালে রাসেলস ভাইপার সাপ কামড় দেয় হেফজুল আলী নামের এক কৃষককে। সাপটিকে মেরে সঙ্গে নিয়ে 1.5 ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক 3 দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়। এখন অনেকটাই সুস্থ হেফজুল। গত 7 মে চারঘাটে শাকিনুর রহমান সাব্বির নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যায় বিষধর এই সাপের কামড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2023 সালে রাসেলস ভাইপার সাপের কামড়ে 18 জন ও 2024 সালে 5 জন মারা গেছে। একসময় বিলুপ্তপ্রায় চন্দ্রবোরা জাতের এই সাপটি রাজশাহীর পদ্মা নদীতে পাওয়া গেলেও এখন আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ধান কাটতে কাটতে সাপ এসে বাড়াইছে, সাপ কাছে দাব দিতে আমার লাভ ধরে চলে কামড় দিয়েছে। এখন মেডিকেলে গেলাম, আমি সঙ্গে সঙ্গে মেডিকেলে গেছি, রাজশাহী মেডিকেলে গেছি, চিকিৎসা দিয়েছে আমাকে। চিকিৎসা দেওয়ার পর এখন আপাতত একটু সুস্থ, কিন্তু শারীরিক অসুস্থ, মানে আমি কাজকাম করতে পারছি না। নদীতে যত পানি বাড়ছে তত আমাদের আতঙ্ক হচ্ছে, মানে ভয় লাগছে। নদীর ভিতরে পানিতে সঙ্গে ভাসে আসতেছে। মাঠে গেলে সাপে কামড়াচ্ছে, তারপরে মাঠে যাচ্ছে না ভয়ে কেউ। বাচ্চা কাচ্চা আছে, আমরা তো সতর্ক যতে থাকি না কেন কখন কি হয় তা তো বলা যায় না, আমরা তো খুব ভয়ে আছি। এদিকে স্ন্যাক রেস্কিউ টিমের সদস্য জানান, প্রাণঘাতীর তালিকায় রাসেলস ভাইপার সাপের অবস্থান বিশ্বে 5ম। তাই এই সাপ দেখামাত্র না মেরে বন বিভাগ বা তাদের খবর দেওয়ার অনুরোধ জানান। রাসেলস ভাইপার সাপ কোথাও দেখে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই এটাকে না মেরে যেন যারা উদ্ধারকর্মী আছে তাদেরকে ফোন দেয় বা বন বিভাগকে ফোন দিলে, অথবা যে আমাদের জাতীয় সেবা 999 আছে সেই 999-এ ফোন দিলে এই সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম রাখার পাশাপাশি রাসেলস ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। সাপে কাটলে আতঙ্কিত হবেন না, দ্রুততর সময়ে আপনারা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনারা চিকিৎসা নেবেন। বর্তমানে 28টি জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর এই সাপ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
বিষধর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের প্রতিষেধক তৈরির কাজ চলছে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে। ১.৫ বছর আগে শুরু হওয়া এই গবেষণায় ইতিমধ্যে প্রথম ধাপে মুরগি ও ছাগলের উপর পরীক্ষা চালানো হয়েছে। এদিকে গবেষকরা বলছেন, রাসেল ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোরা সাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের গুজব। আর এই গুজবকে কেন্দ্র করেই রাসেল ভাইপার মনে করে অন্য প্রজাতির সাপও হত্যা করছে উৎসুক জনতা। বিষের তীব্রতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ চন্দ্রবোরা, যা রাসেল ভাইপার নামেও পরিচিত। কিন্তু দেশে এই সাপের বিষের শতভাগ কার্যকরী কোনো প্রতিষেধক নেই। অনেক ক্ষেত্রে ভারতীয় সাপের প্রতিষেধক পুরোপুরি কার্যকর হয় না। ভেনম রিসার্চ সেন্টারে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম তৈরির কাজ করছেন একদল গবেষক। ১ বছর আগে শুরু হওয়া গবেষণায় ইতিমধ্যে মুরগি ও ছাগলের ওপর চালানো হয়েছে পরীক্ষা। যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। বাংলাদেশের সাপের বিষ থেকে উৎপন্ন অ্যান্টিভেনম দিয়ে এদের ট্রিটমেন্ট করতে পারবো, তখন এফিকেসি লেভেলটা অনেক বেশি হবে। গবেষকরা জানান, রাসেল ভাইপার অনেকটা নিরীহ ও অলস প্রকৃতির সাপ। নিজে তেড়ে এসে কামড় দেওয়ার প্রবণতা কম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কারণে রাসেল ভাইপারের আতঙ্ক বেড়েছে বলে মনে করেন তারা। রাসেল ভাইপার হচ্ছে একদম নিরীহ এবং সবচেয়ে আমাদের সাপগুলোর মধ্যে লেজি একটা সাপ বলা যায় আর কি। সে যে জায়গাটার মধ্যে থাকে ওই জায়গাতেই চুপচাপ থাকে। এখন মানুষের সাথে যেটা তার কনফ্লিক্টটা হচ্ছে, সে যে জায়গায় থাকতেছে ওই জায়গায় হয়তো ভুলক্রমে মানুষের পাড়া পড়ে যাচ্ছে বা মানুষ কোনো কারণে ওইদিকে গিয়েছে, যার কারণে মানুষের কামড়টা সাপের কামড়টা খাচ্ছে। একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা আমি বলবো আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের দায়িত্বহীনতার পরিচয়। কারণ দেখা যাচ্ছে একই ছবি মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই অঞ্চলটিতে আসলে রাসেল ভাইপারের উপস্থিতি নেই, তখন মানুষ আশেপাশে যে নির্বিষ সাপগুলো আছে যে কোনো সাপকেই মনে করছে যে রাসেল ভাইপার। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ২৭টিতে চন্দ্রবোরা সাপের উপস্থিতি পাওয়া গেছে। ভেনম রিসার্চ সেন্টারে গবেষণার জন্য ৫০টি রাসেল ভাইপার সাপ রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া। সরকারি হিসেবে দাম গতবারের দ্বিগুণ। কম উৎপাদন, আম পরিচর্যার ব্যয় বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে বেশি দামের আমের ক্রয় ক্ষমতা নিয়ে হায় হুতাশ প্রান্তিক ভোক্তাদের। তবে ভালো দামে লাভবান হওয়ায় খুশি বাগান মালিকসহ ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী চারঘাটের ফতেপুর গ্রামের সাইদুর রহমান বানেশ্বর বাজারে ১ মণ লক্ষণভোগ বিক্রি করেন ১৮০০ টাকায়। গত বছর যার দাম ছিল মাত্র ৭০০ টাকা, দ্বিগুণের বেশি বেড়ে গুটি আম বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। গত বছর ৬০০, ৭০০, ৮০০ পরের দিক গেছিল, আর এবছর ১৪০০ থেকে ১৮০০ পর্যন্ত কিনা বেচা হচ্ছে। আমবাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের ইতিহাসে এবার আমের দাম সর্বোচ্চ। মৌসুমের মাঝামাঝি প্রতিমণ আম্রপালি ৩২০০ থেকে ৩৫০০, ল্যাংড়া বিক্রি হচ্ছে ৪০০০ থেকে ৪৫০০ টাকা। হিমসাগর এবার আকাশ ছোঁয়া দাম, আগামী এক সপ্তাহের মধ্যে ৫,৫০০-৬,০০০ হতে পারে। স্বাধীনতার পরে এইবারই সর্বোচ্চ বাজার হয়েছে। অনলাইন উদ্যোক্তারা বলছেন, চড়া দামে কেনার পর ভোক্তার নিকট পৌঁছে প্রতিমণ ভালো মানের আমের দাম পড়ছে ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা। ভোক্তা পর্যন্ত আমাদের ১৩০ টাকা পড়ছে কেজি, মানে আমরা সীমিত লাভে দেই আর কি। ৪,০০০ টাকা মন কিনে আমাদের খরচ সব কিছু মিলে, যাতায়াত খরচ মিলে আমাদের প্রায় ৫,০০০, ৫,৫০০ টাকা পর্যন্ত আমাদের পৌঁছানো পড়ে যায়। কম উৎপাদন, পরিচর্যা ব্যয় বৃদ্ধি ও সার্বিক মূল্যস্ফীতিতে এবার আমের দাম অন্যান্য বছরের তুলনায় বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা। গত বছর ছিল ৩০-৩৫ টাকা, ৭০-৮০ টাকা কেজি পেতেন। যে পরিস্থিতি আপনার সাধারণ মানুষের কিনে খাওয়া খুব টাফ হচ্ছে, অনেক বেশি দাম। কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে গত বছরের জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল ৪১ টাকা, এবছর তা ৮০ টাকা। গত বছর প্রতি কেজি ল্যাংড়ার দাম ৩৯ টাকা থাকলেও এবার তা ৮১ টাকা। ৪৩ টাকা কেজির আম্রপালি এবার ৭৩ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ৪০ কেজিতে ১ মণ হলেও নাটোরের বৃহত্তম আমের বাজার আহমেদপুরে ৪৮ থেকে ৫০ কেজিতে ১ মণ। গত ৩০ বছর ধরে এই নিয়ম চলে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। বিকল্প না থাকায় আমের বাগান মালিকরা এই নিয়মে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আল মামুনের পাঠানো তথ্য ও রুকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট।
নাটোরের বৃহত্তম আমের আড়ত বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর। জেলায় উৎপাদিত অধিকাংশ আম বিক্রি হয় এ বাজারে। তবে বাজারটিতে আসা পাইকারি ক্রেতারা 48 থেকে 50 কেজিতে 1 মণ হিসেবে আম কিনেন। জেলার স্টেশন বাজার ও তমালতলায় দুটি আমের পাইকারি বাজার থাকলেও এ অঞ্চলের বাগান মালিকদের জন্য দূরে হওয়ায় তারা বাধ্য হচ্ছেন এ নিয়মে আম বিক্রি করতে। অতিরিক্ত ওজনে আম বিক্রি করে লোকসান গুনতে হয় বলে দাবি তাদের। এজন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। সূক্ষ্ম দুর্নীতি এখন প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে, যার ফল ভোগ করছে আমাদের দেশের চাষিরা। উপায় নাই তো, কিভাবে বিক্রি করবো? 8 কেজি ছাড়া এখানে আম বিক্রি করা যাবে না। 48 বা 50 মূল্য নিচ্ছে, এতে আমরা অনেকেই লসে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, কাঁচা আম পাকলে ওজন কমে আসে, এজন্য প্রতি মণে 8 থেকে 10 কেজি বেশি নেওয়া হয়। গাছ থেকে পাড়ে ধরেন দাগি পচা হয়, তারপর মালটা যখন পাকে তখন কমে, ওজনে যাই পাওয়া যায় না। আমরা যেটা বিক্রি করি 48 কেজি মণ, আমরা ওই সিস্টেমে কিনি। দীর্ঘদিন ধরে এমন অদ্ভুত অনিয়ম প্রচলন চলে আসলেও না জানার দাবি জেলা প্রশাসকের। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাজার মনিটরিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কাঁচামাল হিসাবে কিছু অংশ ওরা বেশি ওজনে নেয়, বাট এটি একদম অত্যাধিক 8-9 কেজি এটি কখনো হতে পারে না। আমাদের জেলা কমিটির সিদ্ধান্তও ছিল, তো এটি যদি কেউ ব্যত্যয় করে আমরা আইন প্রয়োগ করব। চলতি মৌসুমে আহমেদপুর আমের আড়তে দৈনিক গড়ে 2.5 থেকে 3,000 মণ আম বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। শহরের সড়কে খানাখন্দক, দুর্বল ড্রেনেজ সহ ব্যবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত নওগাঁ পৌরবাসী। দফায় দফায় বাড়ানো হয়েছে পৌর ট্যাক্স, পানির বিল সহ নানা সেবা খাতের অর্থ। পৌরবাসীর অভিযোগ, কাগজ কলমে প্রথম শ্রেণী পৌরসভা বলা হলেও মিলছে না ন্যূনতম সেবা। মেয়র বলছেন 300 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। অর্থ ছাড় পেলে লাঘব হবে দীর্ঘদিনের দুর্ভোগ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছে রকিবুল ইসলাম। যাত্রী নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। খানাখন্দের এসব সড়ক থেকে ইট আর খোয়া সরে গেছে অন্তত 10 বছর আগে। তাই সামান্য বৃষ্টিতেই পানিতে টয়টুম্বুর থাকে এসব সড়কে বছর ধরেই দুর্ভোগ থাকলেও বর্ষায় তা বেড়ে যায় কয়েক গুণ। শহরের ব্যস্ততম একটি সড়ক ঘোষপাড়ার 38.36 কিলোমিটার পরিধির নওগাঁ পৌরসভার বেশিরভাগ সড়কেরই এরকম নাজুক অবস্থা। আশ্বাস প্রতিশ্রুতিতে পার হচ্ছে যুগের পর যুগ। স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এই সমস্যার পরিত্রাণ চান। গাড়ি ঘোড়া তো চলতেই পারে না, আর আমরা যখন কলেজে যাই তখন আমাদের জামা কাপড়ে কাদা লেগে যায়। বৃষ্টি আসলে এক হাঁটু জল হয়, যাওয়া যায় না। সবাই আশ্বাস দেয় আজ হবে কাল হবে রাস্তা, কিন্তু কোনো সংস্কারই হয় না। শহরের কালীতলা, চকপ্রাণ, আরজিনগা, বালুডাঙ্গা, দুর্গাপুর, মুন্সিপাড়া মহল্লার বাসিন্দারা আছেন বেশি দুর্ভোগে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বছর জুড়েই জলাবদ্ধতা মোকাবেলা করতে হয় তাদের। ওয়ার্ড কাউন্সিলররা বলছেন মহল্লার নাজুক অবস্থার জন্য বাসিন্দাদের তোপের মুখে থাকতে হচ্ছে তাদের। পৌর মেয়র বলছেন 300 কোটি টাকার 2টি মেগা প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। প্রকল্পের অর্থ হাতে এলেই দুর্ভোগ দূর হবে। এই দুটো প্রকল্পের মাধ্যমে ড্রেন এবং রাস্তা সমুদায় আমি কমপ্লিট করতে পারবো, এবং পাশাপাশি যে কেন্দ্রীয় বাস টার্মিনাল এটাও আমি করতে পারবো। প্রায় 3.5 লাখ বাসিন্দার এই শহরকে 2000 সালে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক। অবকাঠামোগত কাজ শেষে এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। ইতোমধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান। প্রকল্প পরিচালক বলছেন পার্কের সব কাজ শেষ করে আগামী মাসে প্লট বরাদ্দের প্রক্রিয়া চালু হবে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জে যমুনা নদীর কোল ঘেঁষে প্রায় 400 একর জমির উপর গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে শিল্প পার্কের রাস্তা, ড্রেন, লেক, দেয়াল, গেটের কাজ, বিদ্যুৎ ও গ্যাসের লাইন স্থাপন সহ অবকাঠামোগত কাজ প্রায় শেষের পথে। এখন চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। পার্কটিতে নৌ, রেল ও সড়ক পথের ভালো ব্যবস্থা থাকায় উদ্যোক্তারা স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেয়া করতে পারবেন। উদ্যোক্তারা বলছেন এই বিসিক শিল্প পার্কে শিল্প কারখানা চালু হলে নতুন অর্থনৈতিক ক্ষেত্র তৈরির পাশাপাশি সৃষ্টি হবে শ্রমবাজার। সিরাজগঞ্জের যে বেকার যুব সমাজ আছে এদের একটা ভালো একটা কর্মসংস্থান হতে যাচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি হবে, ফ্যাক্টরি হবে, বড় বড় শিল্প গ্রুপ আসবে
এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটবে। যারা প্লট বরাদ্দ নিবে তাদের জন্য হচ্ছে যে ভালো যোগাযোগ ব্যবস্থা, যেমন রাস্তা এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, এগুলো করা হয়েছে। প্রকল্প পরিচালক বলছেন, আগামী মাসে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই 400 একর জমি নিয়ে আসলে এই শিল্প পার্কটা গড়ে উঠছে। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে মোট 829টি প্লটে 750টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। বুধবার মার্কিন সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডে দেশটির একটি আদালতে নিজের দোষ স্বীকার করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন কারাভোগের পর চূড়ান্তভাবে মুক্তি পেতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তির ভিত্তিতে দোষ স্বীকার করলেন তিনি। 2010-11 সালে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনীতি সংক্রান্ত কয়েক লাখ নথি ফাঁস করে আলোচনায় আসেন অ্যাসেঞ্জ। যুক্তরাষ্ট্রে অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে মামলা সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আদালত। মঙ্গলবার এক আদেশে এ তথ্য জানান বিচারক। বলেন, এখন থেকে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলার সাক্ষী ও বিচারকদের সম্পর্কে সমালোচনা করতে পারবেন ট্রাম্প। এদিকে রাষ্ট্রীয় গোপন নথি সরিয়ে নেয়ার অপর এক মামলায় আরও কিছু তথ্য প্রমাণ জনসমক্ষে প্রকাশ করেছে FBI। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনী প্রচারণা, মামলা মোকদ্দমা ও বিতর্ক যেন এখন সমার্থক। চলতি বছর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অর্থ কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় তার বিরুদ্ধে রায় দেবেন আদালত। এরই মধ্যে মঙ্গলবার বিচারক জোয়ান মার্চান এক রুল জারি করেছেন। ওই রুলে মামলার সাক্ষীদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি মিলেছে ট্রাম্পের। সেই সঙ্গে বিচারকদেরও সাধারণভাবে সমালোচনা করতে পারবেন তিনি। গ্যাগ বা গ্যাগিং অর্ডার হলো সাধারণত আদালত বা সরকার কর্তৃক একটি আইনি আদেশ। এই আদেশে যে কোনো তথ্য বা মন্তব্যকে জনসাধারণের কাছে প্রকাশ করা কিংবা অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে পাঠানো থেকে বিরত রাখে। মঙ্গলবার জারি করা গ্যাগ আদেশে দোষী সাব্যস্ত হওয়া ট্রাম্পের ওপর থেকে ওই মামলার কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে মামলার বিচার প্রক্রিয়া, আদালতের কর্মকর্তা কর্মচারী এবং কৌশলী কিংবা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে বহাল আছে নিষেধাজ্ঞা। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পরও সংবেদনশীল রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলায় সোমবার নতুন তথ্য প্রমাণ হাজির করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। 2022 সালের আগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো থেকে পাওয়া ওই নথির আরও বেশ কিছু ছবি প্রকাশ করে তারা। 300-রও বেশি তথ্য লোপাটের চলমান ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 40টি অভিযোগ আনা হয়। ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনের আগে ওই মামলার রায়ও ঘোষণা করা হতে পারে। তবে কোনো কিছুতেই নিবৃত্ত করা যাচ্ছে না ট্রাম্পকে। নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার পাশাপাশি জোর প্রচারণাও চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান এই নেতা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। 10 বছর পর বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাহুল গান্ধীর নাম। এর মাধ্যমে খরা কাটল কংগ্রেসের। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঘোষণা দেয় দলটি। এর আগে দলের সবার সম্মতিতে এই পদে মনোনয়ন দেওয়া হয় তাকে। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস। এর আগে গেল শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
2014 সাল থেকে নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল, কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট 543 আসনের অন্তত 10% পেতে হয়। কিন্তু গেল 2 লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। চলতি বছরের নির্বাচনে কংগ্রেস 99টি আসন পাওয়ায় দূর হয় সে খরা। গেল 4 জুন ফল প্রকাশ হয় ভারতের লোকসভা নির্বাচনের। এরপর গেল সোমবার দেশটির পার্লামেন্টের 18তম অধিবেশন শুরু হয় নতুন পার্লামেন্ট ভবনে। নবনির্মিত এই ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের 292 জন, বিরোধী জোট ইন্ডিয়ার 233 এবং অন্য 18 জন আইন প্রণেতা শপথ নেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বন্যার পানিতে প্লাবিত হয়ে আশপাশের এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যটির ব্লু আর্থ কাউন্টিতে এই ঘটনা ঘটে। এতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। বাঁধ ভাঙার পর এখনও স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ না দিলেও সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোতে ডি গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও একবার 5 গোলের সাক্ষী হলো নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ। অন্যদিকে পোল্যান্ডের সাথে 11 গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রিয়ান দর্শকরা খুশি হলেও 3 গোল হজম করায় অসন্তুষ্ট নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আরও একটি দুর্দান্ত ম্যাচ দেখতে পেল বিশ্বের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রিয়া বনাম নেদারল্যান্ডসের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কিরকম টান টান উত্তেজনার এই ম্যাচটি ছিল। 5 গোলের এই খেলাটিতে শুরুর দিকে অস্ট্রিয়া আত্মঘাতী গোলে এগিয়ে যায়, তারপরে গোল শোধ করে গাকপো এবং এর পরপরই আবারও খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়া। 59 মিনিটের মাথায় স্মিথ গোল করে এগিয়ে যান। 80 মিনিটের মাথায় অস্ট্রিয়া এগিয়ে গিয়ে খেলা শেষ করে এবং একই সাথে অস্ট্রিয়ার ফ্যান যারা রয়েছে তারা তাদের আজকের খেলা নিয়ে খুবই খুশি। কি আর বলবো, অস্ট্রিয়া দেখিয়ে দিল কেন আমরা এতটা শক্তিশালী দল। আসল কথা হলো আমরাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আপাতত আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। আজকের ম্যাচটি ছিল অভাবনীয়। আমরা কল্পনায় আনিনি আমাদের অস্ট্রিয়ান দলটি হল্যান্ডকে পরাজিত করবে, তাও 3 গোলে। এ জয়টা সম্ভব হয়েছে অস্ট্রিয়ান খেলোয়াড়দের মনোবলের কারণে। আজকের খেলাটা পাগলামি ছাড়া কিছুই নয়। যেভাবে অস্ট্রেলিয়া আজ খেলেছে, এই দলটাকে নিয়ে আমি গর্ববোধ করি। ঈশ্বর আমাদের দিকে আজ হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে একই সাথে হতাশা প্রকাশ করেছে হল্যান্ডের যারা ফুটবল প্রেমীরা রয়েছে তারা। জার্মানির প্রতিবেশী এই দেশটির আশা ছিল আজকের হল্যান্ড দারুণ ফুটবল খেলা উপহার দিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নেবে। কি বলবো, খুব খারাপ। নেদারল্যান্ডস আমাদের মন ভেঙেছে, কিন্তু এতটুকু বলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডসই। ভয়ঙ্কর খারাপ খেলেছে নেদারল্যান্ডস। হেলে দুলে ফুটবল খেলে আর যাই হোক অস্ট্রিয়াকে হারানো অসম্ভব। তবুও দলটা নিয়ে আমরা আশাবাদী। অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীদের আশা যেই উৎসব নিয়ে আজকের এই ম্যাচটি সম্পন্ন হলো, ঠিক সেরকম উৎসবের ধারা অব্যাহত থাকবে ফাইনাল পর্যন্ত। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুরে ফিরে মধ্যপ্রাচ্যে বন্দী দেশে শ্রমবাজার। চাহিদার পরও ভিসা জটিলতায় নেওয়া যাচ্ছে না ইউরোপের সুযোগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ, আশ্বাসে আটকে উদ্যোগ। গেলেই বলে পরিষ্কার আছে, অথচ ঢুকলে পাওয়া যায় লার্ভা। পরবর্তীতে আবার গেলে তাদের বাসায় পাবো। অভিজাত এলাকার বাসা বাড়িতেও মিলছে এডিসের লার্ভা। সিটি কর্পোরেশনের তৎপরতা আর দাবদাহের প্রভাবে গতবারের চেয়ে কমেছে ডেঙ্গুর প্রকোপ। সচেতন না হলে হিতে বিপরীতের শঙ্কা। এবং পদ্মা সেতু চালুর দ্বিতীয় বছরে টোল আদায় 846 কোটি। বেড়েছে যান চলাচল, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না শিল্প প্রতিষ্ঠান। প্রশস্ত সড়ক আর গ্যাসের অভাবকে কারণ দাবি উদ্যোক্তাদের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তানভীর। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।